নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে সৃজিতাও। আমরা রিপাবলিক পরিবার একটা কথা সব সময় বলে থাকি, সেটা হলো রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্র প্রথম। আমাদের কাছে রাষ্ট্রের গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা মনে করি যে রাষ্ট্র যদি উন্নতি করে, রাষ্ট্র যদি বিকাশের পথে এগোয়, সামগ্রিকভাবে গোটা জাতি বিকাশের পথে এগোতে পারে। কিন্তু এই রাষ্ট্রবাদ বা এই জাতীয়তাবাদের বিরুদ্ধে গোটা বিশ্বে এই মুহূর্তে সক্রিয় রয়েছে একটা খুব বড় গোষ্ঠী। তারা যে সাম্প্রতিককালে সক্রিয় হয়েছে এমন নয়, অনেক বছর ধরে, বলা ভালো অনেকগুলো দশক ধরে এই পৃথিবীতে তারা সক্রিয়। তাদের প্রধান কাজ পৃথিবীর যে কোনো প্রান্তে জাতীয়তাবাদের উত্থান ঘটতে না দেওয়া এবং তাদেরকে এজেন্টস অফ কেয়স বা নৈরাজ্যের এজেন্ট বা নৈরাজ্যের প্রতিনিধি হিসেবে গোটা বিশ্বের তাবড় রাজনৈতিক বিশ্লেষকরা চেনেন। এই গোটা গ্যাংটা, তাদের মাথায় কে রয়েছেন? যিনি মাথায় রয়েছেন তার নাম জর্জ সোরস। এই নামটা গত 1-2 বছরে বোধহয় বেশ কয়েকবার শুনেছেন। যে সময় হিন্ডেনবুর্গ নামে একটা সার্ভের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতিতে একটা উথাল পাথাল তৈরি করে দেওয়ার চেষ্টা হয়েছিল, আমাদের দেশের অর্থনীতিতে একটা তীব্র আঘাত হানার, আমাদের শেয়ার বাজারকে পতনের মুখে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, তার নেপথ্যেও এই জর্জ সোরসরা ছিলেন বলে অনেকেই সে সময় বলেছিলেন। এবং পরে জর্জ সোরসদের সেই চক্রান্ত প্রকাশ্যে চলে আসে যে এই দেশে এই মুহূর্তে যে রাষ্ট্রবাদী সরকার, যে জাতীয়তাবাদী সরকার শাসন চালাচ্ছে, সেই সরকারের পতন ঘটানোই এদের মূল লক্ষ্য। এবং এরা যে এবারের নির্বাচনে সক্রিয় হয়েছিল সেটাও স্পষ্ট হয়ে গিয়েছিল সাধারণ নির্বাচন চলাকালীন। শেষ দফা ভোট গ্রহণ হওয়ার আগেই প্রকাশ্যে এসেছিল সেই তথ্য যে বিদেশ থেকে বিদেশি টাকা এবং বিদেশি সংস্থাকে কাজে লাগিয়ে আমাদের দেশের নির্বাচনে নাক গলানোর চেষ্টা হয়েছে। নির্বাচন মিটে গিয়েছে, সরকার বদলানো যায়নি। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, সরকার গড়েছেন। কিন্তু তাতে যদি মনে করেন নিশ্চিন্ত হওয়ার সময় এসেছে, খেলা শেষ, জর্জ সোরসদের খেলা শেষ, তাহলে ভুল করছেন। সে খেলা এখনো চলছে। কারণ দেশের নির্বাচনের ফল যাই হোক, এখনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা বাতাবরণ গোটা দেশে তৈরি করে রাখার চেষ্টা চলছে যে ইন্ডি জোট খুব ভালো ফল করেছে, 99টা আসন পাওয়া কংগ্রেস নাকি খুব শক্তিশালী, আর 240 আসন পাওয়া বিজেপি নাকি দুর্বল। এই বাতাবরণ এখনো তৈরি করার চেষ্টা চলছে। তা নিয়েই আজকে বাংলার প্রাইম টাইমে আরো অনেক প্রশ্নের উত্তর দেব আমি আর সৃজিতা। লোকসভা নির্বাচনের আগে থেকে বিরোধীরা জোর করে কিছু হাওয়া তুলছিলেন, এই যেমন মেরুকরণের হাওয়া, সংবিধান বিরোধিতার হাওয়া ইত্যাদি ইত্যাদি। যদিও এত কিছুর পরও জয় হয়েছে বিকশিত ভারতের। সংবিধান লাগু হওয়ার পর 2024 সালে 24তম মন্ত্রিসভা গঠিত হলো দেশে। মন্ত্রিসভা গঠন করলো এনডিএ। তাও কালের হাওয়ায় তৈরি হওয়া ইন্ডি জোটের লাফালাফিটা বন্ধ হয়নি। ভোটের লড়াইয়ে বিজেপি এককভাবে পেয়েছে 240টি আসন, আর কংগ্রেস এবং অন্যান্য দল মিলে মেরেকেটে 234টা আসন। আর এই নম্বরের খেলায় খেলছে বিরোধী জোট। আরে একক ফলাফল দেখতে হলে বিজেপির 240 আর কংগ্রেসের 99 এর কথা বলা হোক। সংখ্যায় 99, ভাবে ভাবে 200 পার, এরকম একটা মনোভাব নিয়ে পদে পদে শোরগোল পাকালে তো চলবে না। আর ঠিক পদে পদে সেই শোরগোলটাই পাকাচ্ছে কংগ্রেস। তবে 2019 সালে সর্বাধিক জনমত নিয়ে আসা বিজেপিকে ফের লড়াইয়ের ময়দানে হারাতে রাজনৈতিক শক্তি ব্যবহার করতে সুপ্রাচীন দল কংগ্রেস যে ফেল করবে তা তারা বিলক্ষণ জানত, সে ব্যাপারে তারা নিশ্চিত ছিল। তাই এবার লড়াইয়ের ময়দানে বিদেশি আর্থিক শক্তি জর্জ সোরস, নাকি তার আর্থিক শক্তি কাজ করেছে ভারতের ভোটের লড়াইয়ে? এমনকি ভোট মেটার পরও একই বাতাবরণ ধরে রেখেছে বিরোধীরা। এর নেপথ্য কি এই জর্জ সোরস?
আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজবো, তবে ধারাবাহিকভাবে যা যা ঘটে চলেছে একবার এক নজরেও আমরা দেখব। কয়েকটা ছবি আজকে আপনাদের দেখিয়ে নেব। সংসদের মানে অষ্টাদশ লোকসভার অধিবেশনের প্রথম দিন থেকে বেশ কিছু ছবি আলাদা করে আপনাদের সামনে তুলে ধরছি, এইটা বোঝাতে যে এবারের নির্বাচনের আগে থেকে যেরকম একটা ন্যারেটিভ, যেরকম একটা তত্ত্ব, যেরকম একটা আবহ বা বাতাবরণ গোটা দেশে তৈরি করার চেষ্টা চলছিল ভোট মিটে যাওয়ার পরেও, সেই বাতাবরণ থেকে এই ইন্ডি জোট পিছিয়ে আসছে না। এখনও সংসদে অশান্তির বাতাবরণ জিয়ে রাখার চেষ্টা হচ্ছে। আজকে স্পিকার নির্বাচন হলো, প্রোটেম স্পিকারের তত্ত্বাবধানে স্পিকার নির্বাচন হলো, সেখানে ওম বিড়লা আরও একবার নির্বাচিত হলেন। কিন্তু ওম বিড়লার নির্বাচন কিভাবে হলো আপনারা সবাই দেখেছেন। এবার কিন্তু সর্বসম্মতিতে স্পিকার নির্বাচিত হয়নি। 5 দশক পর দেশে আবার স্পিকার নির্বাচনে আলাদা করে প্রার্থী দিয়েছিল বিরোধী শিবির, 5 দশকের প্রথা ভেঙে। তাতেও শেষ রক্ষা হয়নি, ওম বিড়লাই আবার জিতেছেন এবং ধ্বনি ভোটেই জিতেছেন। প্রথমে দেখিয়ে নেব যে ওম বিড়লা এদিন কিভাবে ধ্বনি ভোটে জিতলেন, সেই ছবি আরেকবার দেখে নিন, তারপরে সেই ছবির ব্যাখ্যায় আসছে। The question is that Sri Om Birla, a member of this House, be chosen as the Speaker of this House. Those in favor may say aye. Those against may say no. I think the ayes have it. The ayes have it. The motion is adopted. Sri Om Birla is declared elected as the Speaker of this House. Since the first motion moved by Sri Narendra Modi has been adopted, the motions moved thereafter have become infructuous. I invite Sri Om Birla to occupy the chair. इन्होंने डिवीजन फोर्स नहीं किया है, इसलिए We have already crossed that stage. I invite Sri Om Birla to come up and occupy the chair. The question is, স্পিকার নির্বাচনে যখন আজকে ধ্বনি ভোট হলো, ওম বিড়লার পক্ষে যখন ধ্বনি ভোটে বেশি ভোট পড়ল, তখন প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব ঘোষণা করলেন যে ধ্বনি ভোটে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা এবং তাকে স্পিকারের আসন গ্রহণ করার জন্য উনি আহ্বান করলেন। কিন্তু যে নিয়মটা এখানে পালিত হয়, যে প্রথা মেনে বা যে পদ্ধতিতে লোকসভায় ভোটাভুটি হয়, সেই পদ্ধতিতেও কিভাবে সেই পদ্ধতিটাকেও আজকে বদলে দেওয়ার চেষ্টা হলো বা কিভাবে সেখানেও অসৌজন্য প্রকট করা হলো, সেটাও একবার দেখাবো। কারণ যদি ধ্বনি ভোটে কারো আস্থা না থাকে, যদি বিরোধী শিবির মনে করেন যে ধ্বনি ভোটে স্পষ্ট বোঝা যায়নি কোন পক্ষে বেশি ভোট পড়েছে, তাহলে তারা ডিভিশন চাইতে পারেন, মানে ভোটাভুটি, ভাগাভাগি, যে ধ্বনি ভোট নয়, প্রকাশ্যে ভোটাভুটি হোক এবং দেখা যাক কোন পক্ষে কত নম্বর আছে। কেউ কিন্তু আজ ডিভিশন চাননি। স্পিকার যখন বলছেন যে আই থিঙ্ক দ্য আইজ হ্যাভ ইট, তখন তিনি বলছেন যে আমার মনে হচ্ছে ওম বিড়লার পক্ষে বেশি ভোট পড়েছে, তখনই ডিভিশন চাওয়া উচিত। কেউ ডিভিশন চাইলেন না, কিন্তু যে মুহূর্তে উনি ঘোষণা করলেন যে ওম বিড়লা জয়ী হয়েছেন, তখনই উল্টো দিক থেকে বলার চেষ্টা হলো না, নোজ হ্যাভ ইট, না না, নায়ের পক্ষে বেশি ভোট পড়েছে, এটা দস্তুর নয়, এটা সংসদীয় অসৌজন্য। একবার সেটা দেখে নিন, সেই ছবি। স্পিকার, প্রোটেম স্পিকার কিভাবে বিরক্ত মুখে তাকিয়ে থাকছেন, কিভাবে বিরক্ত মুখে তাকিয়ে থাকছেন বিরোধী বেঞ্চের দিকে, যে এই অসৌজন্য কেন। যদি আপনাদের মনে হতো যে ভোটাভুটি দরকার, তাহলে ডিভিশন চাইতে পারতেন। ডিভিশন চাইলেন না, ধ্বনি ভোটের রায় ঘোষিত হলো, তারপরেও কেন গোলমাল করার চেষ্টা, সেই ছবিও আমরা দেখালাম। এই অসৌজন্যও কিন্তু লোকসভায় লাগাতার দেখানো হচ্ছে। এরপর আরেকটা ছবি দেখাবো। এদিন শাসক পক্ষ মানে সরকার পক্ষ কিভাবে ডিভিশন বা ভোটাভুটির জন্য প্রস্তুত ছিল, সেটাও দেখাবো। বিরোধী পক্ষের তরফ থেকে ভোটাভুটি চাওয়া হয়নি, কিন্তু তবুও মোদী সরকারের অন্যতম মন্ত্রী তথা জেডিইউ নেতা, জেডিইউ সাংসদ রাজীব রঞ্জন সিং, তিনি নিজে উঠে দাঁড়িয়ে ভোটাভুটির জন্য প্রস্তুতি নেওয়ার তোড়জোড় শুরু করেছিলেন। প্রোটেম স্পিকার বললেন
যে বিরোধী পক্ষ ভোটাভুটি চাইনি, সেই জন্য ভোটাভুটিতে যাওয়ার প্রয়োজন নেই, ডিভিশনে যাওয়ার প্রয়োজন নেই। সেই ছবিও একবার দেখে নিন। I invite Sri Om Birla to occupy the chair. इन्होंने डिवीजन फोर्स नहीं किया है, इसलिए We have already crossed that stage. I invite Sri Om Birla to come up and occupy the chair. I invite Sri Om Birla to occupy the chair. इन्होंने তবে এই একটা দিনই নয়, এর আগেও বিগত কয়েকদিনে শপথ গ্রহণ পর্ব যখন চলছে তখন এই সংসদই, এই নিম্নকক্ষই কি কি উইটনেস করেছে বা কি কি দেখেছে সেটা আপনাদেরকে আমরা আরও একবার দেখাই। এবং কেন আমরা বারবার বলছি যে একটা অশান্তির বাতাবরণ, সবসময় একটা অহেতুক বিরোধিতার বাতাবরণ তৈরি করে রাখার চেষ্টা রয়েছে। দেখুন, আমরা পরপর একে একে ছবি দেখাচ্ছি। প্রথম যে ছবিটা আমরা দেখাচ্ছি, যখন শপথ গ্রহণ চলছে, মানে প্রথম দিনের ছবি এটা, তখন আমরা দেখতে পাচ্ছি বাইরে ইন্ডি জোটের সদস্যরা, সেখানে কংগ্রেস রয়েছে, সেখানে তৃণমূল রয়েছে, যেমন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, এরা প্রত্যেকে রয়েছে। এপাশে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদার, মালা রায়, ওপাশে মহুয়া মৈত্র, এদের প্রত্যেকে দেখতে পাচ্ছি তারা হঠাৎ করে সংবিধান নিয়ে, ছোট্ট একটা হাতে সংবিধান নিয়ে খুব বিরোধিতা করছেন, সংবিধান বাঁচানোর নাকি লড়াই করছেন। চলুন পরের ছবিটা আমরা আপনাদেরকে দেখাবো। চলুন পরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি শপথ গ্রহণ করছেন সাংসদ হিসাবে, দীর্ঘদিনের সাংসদ। এর আগেও তিনি এই মঞ্চে বারবার এসেছেন এবং শপথ গ্রহণ করার পর হঠাৎ করেই একাধিক স্লোগান দিতে আরম্ভ করলেন এবং জয় শ্রীরাম ধ্বনি শুনতে তিনি জয় জগন্নাথ একটা পাল্টা স্লোগান দিতে আরম্ভ করলেন। সেই ছবিটা আপনারা যখন দেখছেন, ঠিক তার পাশাপাশি আমরা আরও একটা ছবি আপনাদেরকে দেখাবো। যদি একবার আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনাতে পারি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় কালী, জয় কালী, জয় জগন্নাথ। এই ছিল ছবিটা। এরপর আরও একটা ছবি দেখুন, অদূপ চক্রবর্তী, তিনিও যখন সাংসদ হিসেবে শপথ গ্রহণ করছেন কিছুটা ঔদ্ধত্যই যেন প্রকাশ পেল। হ্যাঁ, হয়তো অবাস্তব নয়, কিন্তু ঔদ্ধত্য দেখা গেল বটে। कल्याण बाबू ठीक ही बोला है, हम प्राइम मिनिस्टर से ज्यादा हमको वोट मिला जंगल माल से। भाई 1,84,00,84 फाड़ी है, 2,40,00 पेज, ठीक है, गरम तो लगेगा भाई। कल्याण बाबू ठीक ही बोला है, हम प्राइम मिनिस्टर से ज्यादा हमको वोट मिला जंगल माल से। भाई দেখলেন কিভাবে একেবারে শুরুর দিন থেকে, এবার যখন অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হচ্ছে, একেবারে শুরুর দিন থেকে কিভাবে সংসদে সৌজন্যের বা সহযোগিতার বা ঐকমত্যের কোনো রকম পরিবেশ বহাল রাখার চেষ্টা হচ্ছে না। একেবারে প্রথম দিন থেকে একটা টক্কর নেওয়ার ভঙ্গি, একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ভঙ্গি। বারবার আমাদের দেশের রাজনৈতিক পণ্ডিতরা বলে থাকেন যে সংসদ হচ্ছে ঐকমত্যের জায়গা। সবসময় ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয় না বলে আমাদের সংখ্যাগরিষ্ঠতার ভরসায় থাকতে হয়, কিন্তু লক্ষ্য হওয়া উচিত ঐকমত্য। একটা ঘটনা প্রবাহ সংক্ষেপে দেখে নেব যে এবারের নির্বাচনে কিভাবে বিদেশি শক্তি হস্তক্ষেপ করার চেষ্টা করেছে এই নির্বাচনে। এবং যখন আমরা লোকসভার বা সংসদের এই চ্যালেঞ্জ নেওয়ার বা টক্কর নেওয়ার পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, তখন এই প্রশ্নটা উঠছে যে এই পরিকল্পনা বা এই ছক, একটা অস্থিরতার আবহ বহাল রাখার ছক, সেটা কি শুধুমাত্র কংগ্রেসের নেতৃত্বে বা গান্ধী পরিবারের অঙ্গুলি হেলনে হচ্ছে, নাকি এর পিছনেও কোনো বিদেশি শক্তির খেলা আছে? বুঝতে পারবেন এই ঘটনা প্রবাহের দিকে একটু নজর রাখলেই। কোথায় কোথায় হস্তক্ষেপ? ভারতের ভোটে বিদেশ থেকে নাক গলানোর চেষ্টা, এটা ভোট চলাকালীনই জানা গিয়েছিল যে ইসরায়েলি সংস্থাকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এআই দিয়ে মোদি বিরোধী ঝড় তোলা চেষ্টা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। দেশে
ইন্ডি জোটের পক্ষে হাওয়া তোলার চেষ্টা হয়েছে, একটা বাতাবরণ সোশ্যাল মিডিয়ায় দেখানোর চেষ্টা হয়েছে যে ইন্ডি জোটের তুমুল জনপ্রিয়তা। ভোটের মধ্যেই হঠাৎ করে বিপুল ভাইরাল ধ্রুব রাঠি নামে একজন ইউটিউবার, তাকে আগেও অনেকে চিনতেন, কিন্তু এবারের ভোটে আচমকা বহুগুণ বেড়ে গেল সেই ধ্রুব রাঠির প্রভাব। তার আগে পর্যন্ত এত প্রভাবশালী তিনি ছিলেন না, আচমকা বহুগুণ তার প্রভাব বাড়লো এবং কৃত্রিমভাবে ধ্রুব রাঠিকে ভাইরাল করা হয়, এই তত্ত্বও কিন্তু সাইবার বিশেষজ্ঞরা তুলে আনছেন। বিরাট ছক কষেছিল আসলে সোরস গ্যাং, জর্জ সোরস, যার কথা শুরুতেই বলছিলাম, যাকে বলা হয় এজেন্ট অফ কেওস, যে সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন গোটা পৃথিবীতে জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়াই করে, তারাই আসলে এই ছক ভোটের আগে থেকে কষছিল এবং ভোটের পরে এসেও তারা ভারতে অস্থিরতার আবহ বহাল রাখার চেষ্টা করে যাচ্ছে, এই অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। আসলে মোদি সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল এই জর্জ সোরসের গ্যাং। এমনকি জর্জ সোরসকে আগে একটা ছোট করে পরিচয় দিয়ে দিই, তিনি মূলত মার্কিন এবং হাঙ্গেরীয় ধনকুবের। দাভোসে একটি ইকোনমিক ফোরামে, সেখানেও এই নরেন্দ্র মোদী সরকার সম্পর্কে তিনি যথেচ্ছ মূলত যে বক্তব্যগুলো রাখা হয়েছিল সেটা গ্রহণযোগ্য কোনোভাবেই ছিল না। এই জর্জ সোরস বা তার গ্যাং এর আগে বহু সরকার ফেলেছে, কিন্তু এই প্রথমবার ব্যর্থতার মুখ দেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে তারা ফেলতে পারেনি। তবে তার আগে আমরা আপনাদেরকে পরপর দেখিয়ে দিই যে এই ষড়যন্ত্রী সোরসটি কোথায় কোথায় সরকার ফেলেছে। জর্জ সোরসকে বলা হয় নৈরাজ্যের এজেন্ট। তারপর জাতীয়তাবাদের উত্থান রক্ষায় এই জর্জ সোরসের মূল কাজ। নেক্সট, বিশ্বজুড়ে জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র জর্জ সোরসের। বহু দেশে জাতীয়তাবাদী সরকারকে উৎখাত। 1993 বুশ সরকারের পতনের নেপথ্যে সোরস। তারপর 2021 ডোনাল্ড ট্রাম্পের পতনের নেপথ্যে সোরস। 1997 সালে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক সংকট এই জর্জ সোরসের কারণে। সরকার বদলায় ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়ারও, নেপথ্যে সোরসের তৈরি ষড়যন্ত্র। এই হচ্ছে জর্জ সোরস, যাকে ভারতীয় নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ঈশানদেব, জর্জ সোরস যে ভারতের রাজনীতিকে প্রভাবিত করতে চাইছেন, ভারতে লাগাতার পরপর দুবার নরেন্দ্র মোদী বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতের সর্বভারতীয় ক্ষেত্রে রাজনীতিতে বিপুল প্রভাব রেখে পরপর দুবার যে সরকার গড়ে ফেলেছেন, সেটা জর্জ সোরসদের অনেক দিন ধরেই সহ্য হচ্ছিল না সৃজিতা। সেই জন্যে নরেন্দ্র মোদীর দ্বিতীয় কার্যকাল থেকেই এই জর্জ সোরসরা সক্রিয় হয়েছিলেন। এবার তারা ভেবেছিলেন যে পৃথিবীর অন্যান্য প্রান্তে, এমনকি ডোনাল্ড ট্রাম্প বা জর্জ ডব্লিউ বুশদের সরকার যেরকম উৎখাত করেছিলেন, সেরকম মোদী সরকারকেও সহজেই ভারতে ছুঁড়ে ফেলবেন, কিন্তু মোদীর দাপটে জর্জ সোরসদের সেই খেলা ভেস্তে গিয়েছে। তবে জর্জ সোরস এই হার হজম করতে পারছেন না, সেই জন্যই সম্ভবত এখনও ভারতে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করে রাখতে চাইছেন যে মোদী যতই তৃতীয়বারের জন্য সরকারে এসে বসুন না কেন, ভারতের মধ্যে সোশ্যাল মিডিয়াকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এবং আরও নানা রকম কায়দা কৌশল অবলম্বন করে একটা বাতাবরণ এমন তৈরি করে রাখতে হবে যাতে ভারতবাসীর মনে হয় যে মোদী দুর্বল হয়েছেন এবং তার প্রতিপক্ষ যারা আছেন তারা অনেক সবল হয়ে রয়েছেন, এই সরকার যেন শক্তিশালী নয়। এটাই সোরসদের সবচেয়ে বড় ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটা সময় বলবে, আর তার সমস্ত আপডেট আমরা আপনাদেরকে দিতে থাকবো। বাংলার প্রাইম টাইম আজ এই পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।